নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে দুধ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। অনেকেই আমাদের বাড়িতে বাচ্চারা খেয়ে থাকে, তাছাড়াও বড়রাও কিন্তু অনেক সময় খেয়ে থাকে। তবে দুধ নিয়ে আসার পর আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে দুধের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে কি নেই। অনেক সময় দেখা যায় কোনো কিছু পাউডার মিশিয়ে দেয় বা অনেক সময় জলও কিন্তু মিশিয়ে দেয়। তো কিভাবে আপনারা সেটাকে বুঝে নেবেন, চলুন দেখে নেওয়া যাক। তো আমি দুটো বাটির মধ্যে এখানে দুধ নিয়েছি। একটার মধ্যে কিন্তু মেশানো রয়েছে জল, আর একটার মধ্যে কিন্তু মেশানো নেই। এবার এই দুধের বাটিগুলো আমি কি করব, একটু সাইডে করে নেব। আর এখানে নিয়েছি আমি একটা গ্রেটার কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার যে দুধের মধ্যে জল মেশানো রয়েছে সেই দুধটাকে আমি প্রথমে এইভাবে করে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু দুধটা পড়ে যাচ্ছে। যদি দেখেন গ্রেটারের মধ্যে কোনো দুধের আস্তরণ বা লেয়ার না থাকে, এই দুধের মধ্যে জল বা অন্য কোনো কিছু মেশানো রয়েছে। আর বাকি যে দুধটা আমি আবারও দিচ্ছি, এই দুধের মধ্যে দেখতে পাচ্ছেন একটা লেয়ারের মতো হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে এই দুধের মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। আপনারা যদি এইভাবে করে গ্রেটারের সাহায্যে বুঝতে না পারেন, সেক্ষেত্রে আরও একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য এখানে নিয়েছি আমি একটা বেলন। আর বেলন কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার প্রথমে আমি এই দুধটাকে এইভাবে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঝরে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের আস্তরণ নেই। এবার এই দুধটাকে দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেলনের ওপরে একটা কিন্তু দুধের আস্তরণ রয়ে গেছে। তাহলে বুঝে নিতে হবে যে এই দুধের মধ্যে কোনো কিছু মেশানো নেই, আর আগের দুধের মধ্যে মেশানো রয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাঠের ছুরি, আপনারা কাঠের চামচও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের তুলোটাকে আমি কাঠের যে ছুরিটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। আপনারা তুলোর পরিবর্তে এখানে সুতির কাপড়ের টুকরোও কিন্তু ব্যবহার করতে পারেন। তুলোটাকে এইভাবে করে আমি মুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে 3 থেকে 4 বার আমি পেঁচিয়ে দেব, যাতে করে তুলোটা খুলে না যায়। আর নিয়েছি এখানে আমি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি এর মধ্যে। এবার কোলগেটটাকে আঙুলের সাহায্যে এইভাবে করে লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোলগেটটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণের জল, 2 থেকে 3 ফোঁটা জল আমি এর মধ্যে দিয়ে দেব, এর থেকে বেশি কিন্তু দেব না। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? এর মধ্যে যে সুইচ বোর্ডটা আমাদের থাকে, অনেক সময় দেখবেন রান্না করতে করতে আমরা হাত দিয়ে দিই, তাছাড়াও তেলের চিটও কিন্তু অনেক সময় বসে যায়। আর এই সুইচ বোর্ড যদি আমরা ডাইরেক্ট হাতের সাহায্যে পরিষ্কার করতে যাই, সেটা কিন্তু কারেন্ট লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমরা যদি কাঠের চামচ ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরই কিন্তু অনেকটাই উপকার হবে। কোলগেট যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পুরো সুইচ বোর্ডটাকে ঘষে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই নোংরা চলে গেছে। সুইচ বোর্ড যেহেতু, এখানে কিন্তু খুব বেশি আমরা জলেরও ব্যবহার করতে পারবো না, যার কারণে এখানে আমি 2 থেকে 3 ফোঁটায় জল দিয়েছি। এইভাবে করেই কিন্তু পুরো সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সহজে কিন্তু আমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু সুইচ বোর্ডে হাতও দিতে হবে না ডাইরেক্ট, এমনকি খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। আর কারেন্ট লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শাক আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি। তবে এই শাক যদি আমাদের রান্না করা না হয়, কোনো কারণবশত 1 থেকে 2 দিন থেকে যায়, দেখবেন যদি আমরা এটা ফ্রিজের বাইরে রাখি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যদি ফ্রিজেও রাখি না কেন, দেখা যায় শাকের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে, এমনকি অনেকটাই হলুদ হয়ে যায়। তবে আপনারা শাক যদি নিয়ে আসেন আর সেই শাক যদি রান্না না করেন, এমন কিভাবে রাখবেন যাতে করে শাক কোনোভাবে
পচেও যাবে না, এমনকি শুকিয়েও যাবে না। তবে শাকটা আপনারা প্রথমে খুলে দেখে নিতে পারেন, যদি শাকের মধ্যে কোনো পচে যাওয়া পাতা থাকে বা অন্যান্য কিছু থাকে সেগুলো বাদ দিয়ে দেবেন। তারপর কি করবেন, শাকের যে গোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন না। এইভাবে করে একটা কোনো পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন, তারপর শাকের যে গোড়াটা রয়েছে এইভাবে করে রেখে দেবেন। আপনারা যদি এইভাবে করে শাকটা রাখেন, দেখবেন শাক কিন্তু কোনোভাবে পচেও যাবে না, এমনকি শুকিয়ে যাবে না। একদম দেখবেন শাকটা কিন্তু সতেজ থাকবে, আর আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে শাকটা নিয়ে নিতে পারেন। তবে জলটা কিন্তু অবশ্যই 2 দিন অন্তর আপনারা পাল্টে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। নিয়েছি ধূপ। এই ধূপ সাধারণত আমরা কম বেশি অনেকেই পুজো করার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু এই ধূপ দিয়ে আমরা পুজো করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তো কী কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি সামান্য পরিমাণের লেবু। এখান থেকে আমি হাফ চামচের মতো লেবুর রস বের করে দেব। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা, সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই যে ধূপের কাঠিগুলো রয়েছে এখান থেকে প্রথমে 2টো নিয়ে নেব, আর যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে এই ধূপের কাঠির মধ্যে এইভাবে করে ভালো করে লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করেই কিন্তু বাকি 2টো ধূপের কাঠির মধ্যেও লাগিয়ে নেব। এটাকে আমরা তারপর খুব ভালোভাবে শুকিয়ে নেব। তো এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য মশা মরার ধূপের ব্যবহার করে থাকি। তো মশা মরার ধূপ না কিনে নিয়ে এসে আমরা যদি এইভাবে করে পুজোর যে ধূপগুলো থাকে সেগুলোই বানিয়ে নিই, তাহলে কেমন হয়। আর এই ধূপগুলো আমি পাখার হাওয়াতে খুব ভালোভাবে শুকিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু ধূপগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই ধূপগুলোকে আমি কিন্তু জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ধূপগুলো কিন্তু জ্বালিয়ে নিয়েছি। এই ধূপগুলো জ্বালানোর পর দেখবেন ধূপের থেকে একটা গন্ধের সৃষ্টি হবে। এর গন্ধের কারণেই দেখবেন মশা কিন্তু বাড়ি থেকে চলে যাবে। আর কিন্তু আমাদের মশা মরার ধূপ বা মর্টিন বা অল আউট কোনো কিছুই কিন্তু কিনতে হবে না। পুজোর ধূপ কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে আনা থাকে। এই ধূপ দিয়েই কিন্তু আমরা আমাদের বাড়ির সব মশা তাড়িয়ে নিতে পারবো। আমি এখানে 4টে ধূপই একসাথে জ্বালিয়েছি, আপনারা কিন্তু একটা করে জ্বালিয়ে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কড়াইয়ের মধ্যে কম বেশি কিন্তু অনেকেই রান্না বান্না করে থাকি, তবে কোনো কারণবশত যদি কড়াইটা এইভাবে করে পুড়ে যায়, তখন দেখবেন এই পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটাই সময় লাগে, এমনকি অনেকটাই ঘষা মাজা করতে হয়। তবে আপনারা কোনো রকমের ঘষা মাজা ছাড়া থেকে কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণের জল। এবার গ্যাসটাকে অন করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর নিয়েছি এখানে আমি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। একবার ব্যবহার করার মতো আমি কোলগেট এখানে দিয়ে দেব। তারপর 1 মিনিট এই জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব আমি এইভাবে করে 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা খুন্তি। এখন কিন্তু জলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। খুন্তির সাহায্যে যদি আমরা কড়াইয়ের যে পোড়াগুলো থাকে এরকম করে নিই, দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যেতে শুরু করবে। বন্ধুরা, সব পোড়া কিন্তু উঠে গেছে। এবার আমি এই জলটাকে ফেলে দিয়ে আপনাদেরকে কড়াইটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে কি পরিমাণের পোড়াটা ছিল, এখন কিন্তু অনেকটাই উঠে গেছে। এখানে যেহেতু আমি বেকিং সোডা, লবণ, টুথপেস্টের ব্যবহার করছি, তাই এখানে ভিমবার সাবান দিলাম না, একটা স্ক্রাবারের সাহায্যে এইভাবে করে হালকাভাবে আমি ঘষে নেব। যেহেতু এখানে বেকিং সোডা, লবণ, টুথপেস্ট ব্যবহার করেছি, এগুলো যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। আর টুথপেস্ট দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কতটা ফেনার সৃষ্টি হয়েছে। আর কড়াইটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে পোড়া দাগ ছিল সেটা কিন্তু উঠে গেছে। এবার এই কড়াইটার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে
দিয়ে দিচ্ছি। তারপর ধোয়ার পর আরও আরেকবার ভালো জল দিয়ে আমি ধুয়ে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইটা কিন্তু আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা কড়াই পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই হয়ে যাবে, এমনকি পরিশ্রম অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাচ্চাদের হোক কি বড়দের, যখনই আমাদের মোটা ধরনের টি শার্ট বা এই ধরনের জিন্স প্যান্ট হোক তার সেলাই খুলে যায় বা কোনো কারণবশত একটু যদি ছিঁড়ে যায়, তখন কিন্তু কেউই আমরা বাজারে দর্জির কাছে যাই না, বাড়িতেই আমরা চেষ্টা করি সুতো দিয়ে সেলাই করার জন্য। তবে যখনই আমরা মোটা ধরনের টি শার্ট হোক বা জিন্স কোনো কিছু সেলাই করতে যাই, দেখা যায় সেই সূচটা কিন্তু ঠিকঠাকভাবে যায় না। অনেক সময় দেখা যায় সূচের মুখটা ভোঁতা থাকে বা যদি সূচের মধ্যে জং ধরে যায়, তখন আপনারা কি করবেন যাতে করে এই কাজটা খুব ভালোভাবে করতে পারেন, চলুন দেখে নেওয়া যায়। আমি এখানে নিয়েছি এই ধরনের স্টিলের যে চায়ের ছাঁকনি হয় সেটা। এবার সূচটা যদি আমরা এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন সূচের মুখটা যদি ভোঁতা থাকে সেটাও সুচলো হয়ে যাবে, আর যদি জং বা মরচে ধরে যায় তখন কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে। পাচ্ছেন বন্ধুরা, আগে যে সূচটা আমাদের এই প্যান্টের মধ্যে যাচ্ছিল না সেটা কিন্তু এখন খুব সহজে চলে যাচ্ছে, এমনকি সেলাইটাও কিন্তু আমরা ভালোভাবে করে নিতে পারছি। যেহেতু আমার এই প্যান্টটা কোনো ছেঁড়া জায়গা নেই বা সেলাই খুলে যায়নি, তাই আমি এই জায়গাটাতে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। আপনাদের যে জায়গায় সেলাই খুলে যাবে বা ছিঁড়ে যাবে, সেটা মোটা ধরনের টি শার্ট হোক কি প্যান্ট, এইভাবে করে কিন্তু করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি আমরা কিন্তু কম বেশি অনেকেই খেতে পছন্দ করি। এখন যেহেতু শীত চলে যাচ্ছে, বাঁধাকপির সিজনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তবে আমরা অনেকেই এখন কিন্তু বাঁধাকপি স্টোর করে রাখি। তবে বাঁধাকপি স্টোর করে রাখলেও দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বাঁধাকপি পচে যায়, আর বাঁধাকপি পচে যেতে শুরু করে বাঁধাকপির যে গোড়ার জায়গাটা থাকে সেটা দিয়ে। তবে আপনারা কি করে রাখবেন যাতে করে আপনাদের বাঁধাকপিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। প্রথমে বাঁধাকপির গোড়ার যে অংশটা রয়েছে সেটাকে এইভাবে করে কেটে নেব। পর ভেতরের যে গোড়ার অংশটা রয়েছে সেটাকে প্রথমে ছুরি দিয়ে এইভাবে করে গোল করে নেব। তারপর বেশ কিছুটা এই গোড়ার অংশ আমি বের করে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণের অংশ আমি কেটে নিয়েছি। এখন এটাকে আপনারা কিভাবে রাখবেন, তো তার জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, এইভাবে করে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব, একটু চাপ দিয়ে দিতে হবে যাতে করে এই পেপারটা বেরিয়ে না আসে। এখানেই কিন্তু শেষ নয়, কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিক, আপনারা যে কোনো জিপলক ব্যাগেরও এখানে ব্যবহার করতে পারেন। এবার প্যাকেটটাকে প্রথমে আমি এইভাবে করে গিট দিয়ে দেব। এবার গিট দেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁটা চামচ, আপনারা সেফটি পিন বা সুচেরও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা ফুটো আমি এইভাবে করে দেব যাতে করে বাইরের হাওয়া বাতাস খুব সহজে ভেতরে যায়। এইভাবে যদি আপনারা বাঁধাকপিটা ফ্রিজের মধ্যে রেখে দেন, দেখবেন 2 থেকে 3 মাস কিন্তু বাঁধাকপিটা খারাপ হবে না, খুব ভালো থাকবে, এমনকি আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।